আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ডের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এ কথা জানান। বিশ্বের সমসাময়িক মানবাধিকার বিষয়গুলো নিয়ে অনুষ্ঠানে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গ টানেন মানবাধিকার হাই কমিশনার। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। ছাত্র জনতার ওপর দমন পীড়নে অংশ নিলে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে এমন সতর্ক বার্তাই দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। is taken seriously. I'll give you the example of Bangladesh last year. বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অডিও অনুষ্ঠানটিতে গাজা, সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন বিবিসি উপস্থাপক। এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন ফলকার তুর্ক। During July, August, তিনি জানান, জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতার ওপর ব্যাপক নিপীড়ন চালায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। হত্যার শিকার হয় 2000-এর মতো মানুষ। তবে দমন পীড়নে অংশ না নিয়ে সেনাবাহিনীকে তিনি সতর্ক বার্তা দেয়ায় বাংলাদেশে পরিবর্তন দেখা গেছে বলে জানান হাই কমিশনার। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় সেখানে চলা নিপীড়নের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ তাদের জন্য বড় আশার জায়গা তৈরি করেছিল এবং এর ফলেই আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। এছাড়া অন্তর্বর্তী সরকার আসার পর জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের তদন্ত বেশ কার্যকর হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, জুলাই হামলার বিষয়ে মানবাধিকার পরিষদের পদক্ষেপে শিক্ষার্থীরা সন্তুষ্ট। অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে সেখানে যা ঘটেছিল তা তদন্ত করতে বললেন। আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেয়, আমরা কথা বলায় এবং তাদের সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। বিন ইয়ামিন, আরটিভি। আসামির তালিকা থেকে নাম কাটাতে জনপ্রতি নেওয়া হচ্ছে লাখ টাকা। অনেক মামলার বাদী চেনে না আসামিকে। 5 আগস্টের পর মামলা দিয়ে এমন বাণিজ্যের অভিযোগ জোরে সোরে উঠেছে। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন বাদী চাঁদাবাজির কথা স্বীকার করেছে। তারা জানায়, ভয়ঙ্কর চক্রের ফাঁদে পড়ে গণমামলা দিতে বাধ্য হয়েছে তারা। পুলিশের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে কাজ করছে তারা। মামলা বাণিজ্য নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। সহায়তা করেছেন শেরপুর প্রতিনিধি মুগনিউর রহমান মনি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারান 1400 নিরীহ ছাত্র জনতা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভুক্তভোগীরা হত্যা মামলা দায়ের করেন। অথচ এসব মামলায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে ইচ্ছে মতো আসামি করার অভিযোগ উঠছে। টার্গেট হচ্ছেন ব্যবসায়ীরা। আসামির তালিকা থেকে নাম বাদ দিতে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। ছাত্র আন্দোলনে অংশ নিয়েও হয়েছেন হত্যা মামলার আসামি। এখন নিরাপত্তার কথা ভেবে নিজের দুর্ভোগের কথা বলতেও ভয় পাচ্ছেন এই শিক্ষার্থী। মামলা যে কি কারণে হলো বা কিভাবে কি হলো কোনো কিছুই জানি না। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে তারা বলেছে যে আমাদের কিছু টাকা পয়সা দিলে তাদের আমার এই মামলা যে নামটা আছে এগুলো কর্তন করে দেবে। ছিলেন পরিবহন ব্যবসায়ী, হয়েছেন জুলাই আগস্ট হত্যা মামলার আসামি। প্রথম দফায় টাকা দিয়েও নিস্তার মেলেনি, উল্টো তার স্ত্রী ও ভাইকে আসামি করা হয়েছে। বিভিন্ন সময় টাকা পয়সা দাবি করে আমার ব্যবসাটা দখল করার জন্য করতেছে। আমি ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করতেছি। শহীদুল ইসলাম 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হন। ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করেন মা সুরতা বেগম। বাড়ি শেরপুরে ঝিনাইগাতি হলেও শিক্ষার্থী পরিচয় দিয়ে কয়েকজন তাদের ঢাকায় নিয়ে আসেন। তাদের কথাতেই হয় মামলা। আসামিদের বেশিরভাগকে চেনেন না এই বাদী। মোবাইল করে নিয়ে গেল, নিয়ে গেল হেরা পাশে কোন জায়গা থেকে ছাত্র দল আসলো হেগর বাসাত আইসি সেরি হাই করে নিয়ে যাই আমার ঠাই দস্তখত নিছে। আসামিদের কোন কোন জায়গায় দিছে না দিছে আমরা মহিলা মানুষ, কোন জায়গার তো আমরা জানি না। ওই এলাকার আশরাফুল ইসলামের ভাইয়ের গল্পটাও একই রকম। ঢাকায় এনে মামলা করানো হয়। আসামিদের সম্পর্কে কিছুই জানেন না তিনি। মিরপুর 2 নাম্বার পাঠাইছে। পাঠানোর পর ছাত্ররা মামলা সাজায় হেরি একবার মনে করেন খালি কুড়ে নিয়ে স্বাক্ষর নিচ্ছে। মামলা কার নাম দিছে না দিছে এটি আমরা
আসলে সঠিক জানি না। 5 আগস্টের পর দেশ জুড়ে হওয়া বহু মামলার বাদীর বিরুদ্ধেই রয়েছে চাঁদাবাজির অভিযোগ। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা একাধিকবার এর বিরুদ্ধে সোচ্চার হন, তারপরও মামলা বাণিজ্য কেন বন্ধ হচ্ছে না প্রশ্ন ছিল এই পুলিশ কর্মকর্তার কাছে। বাদী বিভিন্ন ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে অপ্রয়োজনীয় লোককে বিভিন্ন মামলায় জড়িয়ে এজাহার দায়ের করেছেন। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে আমরা কেবলমাত্র যারাই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি, আমরা নির্বিচারে কোনো গ্রেপ্তারে যাচ্ছি না। অপরাধীদের শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিতে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুস জাহের। গতকাল সজীব ও জাহের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠান। এর আগে একই দিন পদত্যাগ করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। তিনি এর আগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়কের দায়িত্বে ছিলেন। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির আত্মপ্রকাশের পর হানিফ সহ দলটির অন্তত 20 জন নেতাকর্মী দলে যোগ দেয়। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির 3 সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মনিরুল ইসলাম, মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসান। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। গ্রেফতারকৃত ব্যক্তিরা বাইতুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফত নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছিল। এদিকে হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতরের বার্তায় বলা হয়, হিজবুত তাহরিরের একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। দর্শক, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রফিক, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দুপুর 12টা থেকেই এই পল্টন এবং বাইতুল মোকাররম এলাকায় দেখেছি। তবে হিজবুত তাহরিরের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আপনাকে একটু দেখাতে চাই, ঠিক জুমার নামাজ শেষ হওয়ার পরই কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা আসলে বিশাল একটি মিছিল তারা বের করেন এবং আমরা দেখেছি যে যারা আসলে মিছিলে অংশগ্রহণকারী, বিশেষ করে হিজবুত তাহরিরের সদস্য, তারা সবাই সড়কে অবস্থান নিয়েছিলেন এবং তারা বাইতুল মোকাররমের উত্তর গেটের যে সড়ক, সেই সড়কে তারা নামাজ পড়ছিলেন। এবং আমরা দেখেছি যে যখন নামাজের আগে বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে যারা প্রবেশ করছিলেন তাদের ব্যাগে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন এগুলো আছে কিনা সেগুলো পুলিশ আসলে তল্লাশি করছিলেন। কিন্তু আমরা পরবর্তীতে যেটি দেখলাম, আসলে যারা হিজবুত তাহরিরের সদস্য তারা মসজিদের ভিতরেই প্রবেশ করেনি, তারা মসজিদের বাইরে সড়কে তারা নামাজ আদায় করেন এবং নামাজ আদায় শেষ হওয়ার পরেই তারা একে একে হাতে হাত বেঁধে তারা তাদের কাছে থাকা ব্যানার, ফেস্টুন নিয়ে তারা মিছিল দেওয়া শুরু করেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যখন মিছিল নিয়ে তারা পল্টনের দিকে আসছিলেন, তখন শুরুতে পুলিশের কয়েকজন সদস্য তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তবে শেষ পর্যায়ে আর আসলে বাধা দিতে তারা পারেননি। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়েই তারা তাদের যে কর্মসূচি, তারা সেই কর্মসূচি পালন করছেন। তারা মিছিল দিচ্ছেন, খিলাফতের দাবিতে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি যে সংখ্যাটা আপনাকে একটু জানিয়ে রাখি, হিজবুত তাহরিরের আজকের এই কর্মসূচির সংখ্যাটা কিন্তু একটু বিপুল সংখ্যক সংখ্যা, যেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু থেকে কিন্তু তারা তল্লাশি চালিয়েছিলেন কারোর কাছে কোনো ব্যানার, ফেস্টুন আছে কিনা। তারা কিন্তু এগুলো কোনো কিছুই খুঁজে পাননি আমরা যতদূর দেখেছি। কিন্তু পরবর্তীতে তারা এই মিছিলটি বের করেন এবং মিছিলে কয়েক হাজার আসলে হিজবুত তাহরিরের সদস্য বা অনুসারী তারা আসলে অংশ নিয়েছেন। তারা সবাই কালো কাপড় মাথায় বেঁধেছেন এবং কালো কাপড়ে তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান তারা দিচ্ছেন এবং তাদের যে পতাকা, সেই পতাকা তারা উঁচিয়ে তারা মিছিল করছেন। আমি একটু দেখাতে চাই, এখন আছি হচ্ছে পল্টন মোড়ে। মিছিলটি এখন বাইতুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে সেই মিছিলটি কিন্তু নাইট অ্যাঙ্গেলের দিকে যাচ্ছে এবং বিনা বাধায় যাচ্ছে। কোথাও আমরা দেখিনি যে
সেনাবাহিনীর সদস্য বা র্যাব বা অন্য কেউ তাদের বাধা দিয়েছে বা কঠোর বাধার মুখে পড়েছে তেমনটি আমরা দেখিনি। সব মিলে নাবিলা এখন যে অবস্থা সেটি মিছিলটি এখন পল্টনের প্রধান সড়কে রয়েছে এবং মিছিলটি নাইটিঙ্গেলের দিকে আগাচ্ছে। এই হচ্ছে সবশেষ অবস্থা। ধন্যবাদ রফিক আপনাকে। সুনামগঞ্জের দিরাইশালায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে জলমহালের মাছ লুটপাট চলছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ায় গণমাছ লুটপাট বন্ধ হয়নি। সকালে কাশীপুর লয়রা দীঘা গ্রুপের সতুয়া নদীর জলমহালে দ্বিতীয় দফা মাছ লুট করে হাজার হাজার মানুষ। জলমহালের ইজারাদার জানান, সকালে জলমহালের পাশে দিরাই ও সাল্লা উপজেলার 20 থেকে 30 গ্রামের প্রায় 5-6 হাজার মানুষ জোর করে মাছ নিয়ে যায়। ঘটনার সময় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী ভূমি কমিশনার, 2 থানার পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা উপস্থিত থাকলেও লুটপাট থামাতে পারেনি। মাছ লুটকারীরা উল্টো আইনশৃঙ্খলা বাহিনীর উপর ঢিল ছোড়ে ও ধাওয়া দেয়। এই সময় সতুয়া নদীর তীরে জলমহালের একটি খোলাঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তবে দিরাই থানার ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। উল্লাটুক করে একটা জলমাল আছে, এইখানে তারা প্রায় 5 থেকে 6 হাজার মানুষ নামছে। লাইমা লুট তো করছে, লুট করার পরে আসার পরে আইয়া এই আমার একটা এই বিলে পাহারাদার থাকার ঘর ছিল, ওই ঘরটাও তারা ফুরে ফেলাইছে। এবং আজকে সকালবেলা আমরা সাল্লা থানা পুলিশের সহযোগিতায় এখানে এসে মোটামুটি পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়া হয়। এখন পরিবেশ স্বাভাবিক আছে। জনপ্রতিনিধি যারা আছেন সবার প্রতি আহ্বান থাকে তারা সবাই যেন এই বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর 9 জুন জুলাই জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে। এছাড়া জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে জানিয়ে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি যে কেন এই গড়িমসি করা হচ্ছে। জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের শারীরিক প্রতিবন্ধিতের জন্য বরাদ্দ শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের কার্যক্রমের উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শুক্রবার প্রতিবন্ধী মহিলা ক্রীড়াবিদদের এক প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের এই আয়োজনে সভাপতি হিসেবে ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া এই সময় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুইয়া এবং মা ফারহানা দিবা। নারায়ণগঞ্জের বন্দরে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। গেল রাতে উপজেলার মদনপুরের দেওয়ানবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হল জেলার মুরাদপুর এলাকার শাওন ও ওবায়দুল্লাহ। হাইওয়ে পুলিশ জানায় 3 জন মোটরসাইকেলে করে মদনপুর থেকে মুরাদপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাঙ্ক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। লরিটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক। দুপুরের সংবাদ এই পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।